নিশ্চিত, কারণ আমরা সেনাবাহিনীর আইএসপিআরের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছিলাম যে সেনানিবাসে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের মধ্যে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, তিনিও ছিলেন। পরবর্তীতে আমরা জেনেছিলাম যে পর্যায়ক্রমে সেনানিবাস থেকে সবাই নিজ নিজ জায়গায়, পছন্দমতো জায়গায় চলে গেছেন, আবার কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই ব্যাপারগুলো জেনেছি। কিন্তু শিরিন শারমিন চৌধুরী গত প্রায় 20-21 মাস কোথায় ছিলেন, কোথায় তাকে রাখা হয়েছিল? নিশ্চিত করেই রাষ্ট্রীয় নজরদারিতে তাকে রাখা হয়েছিল এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে কোথাও না কোথাও তাকে বন্দি করে রাখা হয়েছিল। যদিও প্রফেসর ইউনূসের আমলে আমরা শেখ হাসিনা আমলের আয়নাঘরের গল্প শুনেছি, যে আয়নাঘর তৈরি করা হয়েছিল, সেখানে গুম করে রাখা হয়েছিল, সেখানে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে প্রফেসর ইউনূস কোনো একটা নতুন মেটিকুলাস আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন কিনা সেই প্রশ্নটা এসেছে। আপনারা সবাই জানেন যে শিরিন শারমিন চৌধুরী গত ভোরে গ্রেপ্তার হয়েছেন এবং তারপরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কোথায় থেকে হলেন, কোথায় ছিলেন তিনি, তাকে নিয়ে কি তথ্য বেরিয়ে আসছে, সাংবাদিক, বুদ্ধিজীবীরা শিরিন শারমিন চৌধুরীর এই গ্রেপ্তার নিয়ে কি বলছেন, শিরিন শারমিন চৌধুরীর একাডেমিক ক্যারিয়ার কেমন, শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষাক্ষেত্রে তার অবদান কেমন, তার যে পারিবারিক ঐতিহ্য সেখানে বেড়ে ওঠাটা কেমন ছিল, শিরিন শারমিন চৌধুরী কি স্পিকারের আসনটা পরপর 3 বার তিনি বাগিয়ে নিয়েছিলেন কিনা, দখল করে নিয়েছিলেন কিনা, শেখ হাসিনা তাকে এই দখলদারিত্ব বুঝিয়ে দিয়েছিলেন কিনা, নানা ধরনের বৈপরীত্য রয়েছে তাকে নিয়ে আলোচনায়। শিরিন শারমিন চৌধুরী মূলত কোথায় ছিলেন, তাকে নিয়ে কি কথা হচ্ছে, আদালতে কি হলো? প্রথমেই যে ভিডিওটা দেখলেন যে আদালত চত্বরে তাকে নিয়ে হুড়োহুড়ি হলো এবং তিনি এক পর্যায়ে পড়ে গেলেন, পড়ে গিয়ে আবার টেনে তোলা হলো। আদালতে একজন নারীকে নিয়ে, তাও আবার সাবেক স্পিকার, তাকে নিয়ে কেন হুড়োহুড়ি হলো? তাকে আদালত রিমান্ড দেননি, জামিন দেননি, কারাগারে পাঠিয়েছেন। রিমান্ড না দেওয়ার এই ব্যাপারটাকে অনেকে প্রশংসা করছেন। সব মিলিয়ে শিরিন শারমিন চৌধুরীর অজানা, শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে গত 2 বছরের অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করে এবং আজকে কি কি হলো সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব। প্রকৃত ঘটনাটা কি, তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কি কি মামলা তার বিরুদ্ধে রয়েছে, এর পরবর্তীতে কি হবে, তিনি কি জামিন পাবেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে রান্না করা খাবার নিয়ে। তাদের সেই মানবিক উদ্যোগটাকে সাপোর্ট করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা। তাকে আজকে ভোরবেলা, গত ভোরবেলা ভোর 4টার পরে, 4টা থেকে 6টা এই সময়ের মধ্যে ধানমন্ডির নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ধানমন্ডির নিজের বাসায় তিনি কি থাকতেন, তিনি কি ছিলেন? তাহলে তিনি অজ্ঞাত স্থানে আছেন, তাকে ট্রেস করা যাচ্ছে না, এই বক্তব্যগুলো কেন আসলো? কবে ধানমন্ডির নিজের বাসায় তাকে আনা হয়েছিল? তাকে কি গ্রেপ্তারের জন্য গত রাতেই ধানমন্ডির নিজের বাসায় আনা হয়েছে, তারপরে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে? প্রফেসর ইউনূস সরকারের আমলে যে মেটিকুলাস ডিজাইন দেখেছিলাম সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ওই সদরঘাটে গ্রেপ্তার করার যে ঘটনা, এবং আনিসুল হকের সাথে সালমান এফ রহমান, ক্লিন শেভ সালমান এফ রহমান, তাকে চেনাই যাচ্ছিল না, এরকম একটা ডিজাইন করে গ্রেপ্তারের নাটক আমরা দেখেছিলাম। সেরকম নাটক যে বিএনপি সরকার মঞ্চায়ন করেনি, এর জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি তো প্রথমে সেনানিবাসে ছিলেন, তারপরে এই দীর্ঘ সময় 20-21 মাস তিনি কোথায় ছিলেন? গ্রেপ্তারের সময়কার যে ছবিগুলো সামনে এসেছে, সেই দুটো ছবি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই। একটা 3 জন পুলিশ দাঁড়িয়ে আছেন, তিনি চেয়ারে বসে আছেন। এটা সম্ভবত গ্রেপ্তারের পর তার বাসার ছবি।
আরেকটা ছবি দেখাতে চাই, সেটা হচ্ছে যে এটা রাতের বোঝা যাচ্ছে, গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসা হচ্ছে, এটা রাতের অন্ধকারে খুবই বিধ্বস্ত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্পিকারের আসনে বসে শিরীন শারমিন, গ্রেপ্তার হওয়ার পরে চেয়ারে বসে শিরীন শারমিন চৌধুরী, এবং চেয়ারে বসা অবস্থায় দুই হাত এভাবে করে যেটা রেখেছিলেন সেই হাতের ক্লোজ শট দেখা যাচ্ছে, এবং সেই হাতের দিকটা আপনারা খুব ভালো করে দেখুন। সেই হাত দেখলে বোঝা যায় যে কতটা শীর্ণকায় জীর্ণকায় হয়ে গেছেন তিনি। তার মানে বিগত 20-21 মাসে তিনি স্বাধীন ছিলেন না কিংবা ভালো ছিলেন না, তাকে কোনো না কোনোভাবে প্রফেসর ইউনূস কোনো একটা আয়না ঘরে বন্দি করে রেখেছিলেন। এটা তার শারীরিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। একটা মানুষ যদি মোটামুটি শারীরিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকেন, তাহলে এরকম শিরীন শারমিন চৌধুরী তো বেশ স্বাস্থ্যবান একজন মহিলা, তার এরকম জীর্ণকায় শীর্ণকায় অবস্থা হওয়ার কথা নয়। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে। কিন্তু দুইটা লেখা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সাংবাদিক আনিস আলমগীর তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে, সেই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখেছেন, ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আজ আটকের পর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে, এটা একটা স্বস্তির বিষয়। এখন তার বিরুদ্ধে লালবাগের দায়ের করা মামলায় যেন তিনি সুষ্ঠু বিচার পান, সেই প্রত্যাশা করি। পাশাপাশি অবিলম্বে তার জামিনও দাবি করছে। সেই সঙ্গে বলতে চাই, জনগণ আর বিশ্ব বাটপার ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাস্টবিন সরকারের আচরণ দেখতে চায় না। জনগণের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি হবে আরও সংযত, মানবিক ও ন্যায়ভিত্তিক, যেখানে প্রতিহিংসা নয়, শিষ্টাচারী হবে মূল পার্থক্য। অন্যায়কে প্রতিশোধ দিয়ে নয়, ন্যায় দিয়ে পরাজিত করাই হোক উত্তম রাজনীতির স্থায়ী মানদণ্ড, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে। খুবই ভালো একটা উপদেশমূলক লেখা লিখেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে, এবং আদালতকে ধন্যবাদ জানিয়েছেন যে একজন মহিলা এবং সাবেক স্পিকার, যার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বড় অভিযোগ নেই, যে মামলা করা হয়েছে লালবাগে, রাজধানীর লালবাগে এবং রংপুরে দুটো মামলা করা হয়েছে, সেই মামলাগুলোও ভুয়া মামলা অনেকে বলেন। এই মামলার সঙ্গে তার কোনো সংযোগ নেই, কিন্তু মামলা যেহেতু আছে, তাকে গ্রেপ্তার করেছে রাষ্ট্র সরকার, গ্রেপ্তার করবে এটাই স্বাভাবিক। কিন্তু গ্রেপ্তার করার আগে তদন্ত করে এই মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করলে বোধহয় স্পিকারের যে আসনটা, সেই আসনটাকে একটু সম্মান জানানো হতো কিংবা সম্মান জানানো যেতে পারত। আরেকটি পোস্ট আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে সেই পোস্টটা দিয়েছেন আহসান কবির, বিশিষ্ট কবি এবং অভিনেতা, লেখক, ঔপন্যাসিক। তিনি মানে একটা পোস্ট দিয়ে দারুণ একটা ব্যাপার লিখেছেন, যে লেখাটাই শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যত আলোচনা, সেই আলোচনার মধ্যে সবথেকে বেশি আমার আকর্ষণীয় মনে হয়েছে। সেই পোস্টটা দেখে নিন, দুইটি ধাপে পোস্টটা দেখে নিন। শিরীন শারমিন চৌধুরীর ছবি সহ, যেহেতু বড় পোস্ট একবারে স্ক্রিনশট নেওয়া সম্ভব হয় না, সেই কারণে দুটো স্ক্রিনশটে আপনারা দেখে নিন। শিরীন শারমিন চৌধুরীর ছবি সহ এবং পুরোটা তার লেখার একটা স্ক্রিনশট। সেখানে তিনি লিখছেন, শীর্ষা চৌ অর্থাৎ শিরীন শারমিন চৌধুরী এর রেকর্ড ও দখলদারিত্ব। তিনি ব্যঙ্গ লিখতে খুবই ওস্তাদ, সেই কারণে ব্যঙ্গ করে তিনি লিখেছেন এবং সেই লেখাটা যথেষ্ট মজার, আপনারাও পড়ে দেখতে পারেন। আপনাদের জন্য শোনাচ্ছি সেই লেখাটা। শিরীন শারমিন চৌধুরী একজন রেকর্ডধারী ও দখলদার মানুষ। 1983-তে এই এসএসসি, 85-তে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ পদের একটা দখল করেছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার, পরপর 3 বার স্পিকারের দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ এটাকেও নির্দ্বিধায় দখল বলতে পারবেন শেখ হাসিনার কল্যাণে তিনি এই পদটি দখল করতে পেরেছিলেন। তিনি এমপির পদও দখল করতে পেরেছিলেন। গ্রেপ্তার হবার পরেও উনি রেকর্ড গড়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো স্পিকার ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হলেন। এর আগেও শেখ রাজ্জাক আলী স্যার ও শ্রদ্ধেয় মির্জা গোলাম হাফিজ গ্রেপ্তার হয়েছিলেন, তবে ভিন্ন কারণে ছিল সেটা। এর আগে কোনো স্পিকার খুনের মামলায় জড়িয়েছেন বলে জানা যায়নি, তবে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে খুনের মামলা দিয়েছিল বিশ্ব বাটপার ইউনূস সরকার।
এই একটা জায়গায় মানে আসামি হবার ক্ষেত্রে তিনি কোনো দখলের আশ্রয় নেননি কিংবা নিতে পারেননি। একাধিক পত্রিকা ও টেলিভিশনের সূত্র মতে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকের সাথে শিরিন শারমিন চৌধুরীও সেনা তত্ত্বাবধানে ছিলেন। ধরে নিচ্ছি সেনা তত্ত্বাবধানে থেকে তিনি খুনি বা তাদের সহযোগীর পদটাও দখল করতে পেরেছিলেন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তিনি রংপুরে গিয়ে স্বর্ণ শ্রমিক মুসলিমকে খুন করতে বা খুনের সহযোগিতা করতে তিনি পেরেছিলেন। ক্যান্টনমেন্টে বসেই তিনি রংপুরে গিয়ে এই কাজটা করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত তিনি নাটকের পদটাও দখল করতে পেরেছেন। কোন নাটকীয়তায় তিনি সেনা তত্ত্বাবধান থেকে ধানমন্ডির নিজস্ব বাসায় গেলেন সেই প্রশ্ন থেকেই গেল, যেটা প্রথমেই বলছিলাম। একদা কলকাতা নিউ মার্কেটে তার ঘুরে বেড়ানোর একটা ভিডিও বেরিয়েছিল কিনা মনে করতে পারছি না, তবে দরবেশের চেয়ে শিরিন শারমিন চৌধুরী ভাগ্যবান, তাকে চুল দাড়ি কাটার মতো কোনো নাটকে অভিনয় করতে হয়নি। যেটাও শুরুতে বলছিলাম যে দরবেশ, বাংলাদেশের দরবেশ খ্যাত সালমান এফ রহমান, তাকে যে সদরঘাটে গ্রেপ্তারের নাটক করা হয়েছিল মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের আমলে, তাকে ক্লিন শেভ করিয়ে নাটক করানো হয়েছিল, সেটা অন্তত শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে করা হয়নি, এই কথা তিনি বলছেন। তিনি বলছেন তেলের সংকট হোক, গণভোট কিংবা সংসদে কোনো কিছু পাশ করা থেকে নজর ফেরাতে যদি কোনো নাটক সাজানো হয় তাহলে বলতে হবে এই সরকার এখনও নাটক করাটা শিখে উঠতে পারেনি। অর্থাৎ নাটক করতে হলে প্রফেসর ইউনূসের কাছ থেকে নাটক শিখতে হবে, সেটা তিনি বলছেন। প্রিয় শিরিন শারমিন চৌধুরী, আপনার জেল জীবনের স্মৃতিটাও রেকর্ড করে রাখবেন। জীবনের ধন কোনো কিছুই যায় না ফেলা, লিখবেন। আর যদি এই জীবনে গায়িকা মমতাজের সঙ্গে দেখা হয় তাহলে তাকে জিজ্ঞেস করবেন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন। দারুণ একটা লেখা লিখেছেন এবং ব্যঙ্গ লেখাতে তিনি ওস্তাদ। এই ব্যঙ্গ লেখার মাধ্যমেই তিনি প্রকৃত চিত্রটা তুলে এনেছেন শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কি হয়েছিল। এবার আমরা একটু যাব শিরিন শারমিন চৌধুরীর একাডেমিক ব্যাকগ্রাউন্ডে। আপনাদেরকে দুটো স্ক্রিনশট দেখাবো। তৎকালীন পত্রিকার খবর, যে খবর বাবা মায়ের পাশে বসা ছবি সহ খবর হয়েছিল, সেই খবরে বলা হচ্ছে 1983 ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শিরিন শারমিন চৌধুরী। এরপরের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি 1983 সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগে এবং 1985 সালে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায়, অর্থাৎ সারা দেশের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তিনি হলিক্রস গার্লস স্কুল ও কলেজ থেকে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ছাত্রী জীবনের বিস্তারিত যেটা, সেখানে দেখা যায় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি ও এলএলএম অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি উচ্চতর শিক্ষায় কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্স থেকে সংবিধিবদ্ধ আইন ও মানবাধিকারের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থাৎ ব্যক্তিগত জীবনে খুবই কৃতিত্বের সঙ্গে তিনি তার একাডেমিক ক্যারিয়ার শেষ করেছেন এবং সেখানে তার গৌরবজনক ইতিহাস রয়েছে। শিরিন শারমিন চৌধুরীকে লালবাগের থানায় গ্রেপ্তার করা হয়েছে আজকে। এখন দেখার বিষয় যে লালবাগের যে থানা, সেই যে মামলা, সেই মামলা এবং রংপুরে তার বিরুদ্ধে আরেকটা মামলা রয়েছে, যেটা আহসান কবির তার লিখায় বললেন যে ক্যান্টনমেন্টে বসে থেকে রংপুরে গিয়ে একটা হত্যা মামলার কাজটা তিনি সারতে পেরেছেন এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে এই কাজটা করা হয়েছে। এখন দেখার বিষয় বিএনপি সরকার এই ব্যাপারগুলো তদন্ত করে প্রকৃত তদন্তে কি উঠে আসে, কি তুলে আনে তারা, এবং শিরিন শারমিন চৌধুরী পরবর্তীতে জামিন পান কিনা, জামিন দিয়ে তাকে আইনের মোকাবেলা করার অধিকার দেয়া হয় কিনা। তিনি একজন সাবেক স্পিকার, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত বিএনপি সহ কোনো বিরোধী দলের কারো মুখে আমরা এখন পর্যন্ত শুনিনি। স্পিকারের জায়গাটা নারী, তিনি একজন আইনজীবী, তিনি সব মিলিয়ে এই ব্যাপারগুলো সরকারের দৃষ্টিকোণ থেকে ভাবনার মধ্যে পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই বর্ণাঢ্য ক্যারিয়ারের একজন নারী এবং বাংলাদেশে যখন নারী অধিকার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে এত কথা হয় এবং নারীর ক্ষমতায়নকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী এখন সমাজে যে কাজকারবারগুলো করছে,
সেই অবস্থার মধ্যে বিএনপি সরকারের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে যে একজন নারীকে যেন কোনোভাবেই মানে অহেতুক ঝামেলা কিংবা অহেতুক কোনো নির্যাতনের শিকার হতে না হয় সেই ব্যাপারে তারা খেয়াল রাখবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।